সবাই বল ছোট তো কি হয়েছে, এই মেয়েটারই বা 3-0 বছর কোথায় হয়েছে। আর এইভাবে আমি এই বাড়িতে থেকে গেলাম। এই বাড়িতে তারপর আমি বউ হয়ে গেলাম। আমি এই সমস্ত চাইছিলামই না। কিন্তু আমার শাশুড়ি আমার বাবাকে রাজি করিয়ে নিল। আমার সৎ মা বলল ভালো কথা। আমরা যদি একে নিজের ঘরে নিয়ে যাই আমাদের কি লাভ হবে না? দ্বিতীয়বার তো আর বিয়ে হবে না। কোথা থেকে দ্বিতীয়বার সম্বন্ধ খুঁজবো একজন বিধবার জন্য? সম্বন্ধ কি এত সহজ? আজকাল তো কুমারী মেয়েদেরই সম্বন্ধ পাওয়া যায় না। এজন্য একে এখানেই থাকতে দেওয়া হোক। না হলে সমাজের লোকেরাও কথা শোনাবে। একটা মেয়ে যে আবার সৎবা হতে চলেছে এই অফারকে নাকচ করে আর বদলে এখানে ওকে নিয়ে আসা আমাদের ঘরের জন্য ঠিক না। আমাদের ঘরেও তো তাকে বিধবাই বলা হবে। আমার মা অদ্ভুত কথা বলতে লাগলো বাবাকে রাজি করানোর জন্য। আর তারা আমাকে ওখানেই ছেড়ে চলে গেল। কিছুদিন পরে আমার বিয়ে আমার ছোট দেওরের সাথে করিয়ে দেওয়া হলো, যাকে আমার বর নিজের ছেলে বলতো। আর যাকে আমি বাচ্চাই ভাবতাম। আমি আমার বরের মৃত্যুতেও এতটা কাঁদিনি যতটা এই বিয়ের কথা শুনে কেঁদেছিলাম আর চিৎকার করেছিলাম। কিন্তু কেউ আমার কথা শুনলো না, আমার বিয়ে করিয়ে দেওয়া হল। আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমার মাথা জবরদস্তি ধরে আমাকে হ্যাঁ বলিয়েছিল। তারপরে আমি জেদ করলাম আমি আমার দেওরের সাথে ঘরে যেতে চাই না। কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল। সে বলল আজকে ফুলসজ্জা, আর তুই যদি ওই ঘরে না যাস তাহলে আবার কিছু হয়ে যাবে। আর তুমি কি আমার দ্বিতীয় ছেলেকেও মারতে চাও? কিন্তু তাও আমি গেলাম না। পরের দিন আমার শাশুড়ি আমাকে বলল তোমাকে চাকরি করতে হবে। সে পাড়ায় অনেকগুলো বাচ্চাকে জড়ো করল। আর এবার আমি রোজ 20 থেকে 30টা বাচ্চাকে পড়াতে লাগলাম। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম। এছাড়া আমি ঘরের কাজও করতাম। এক সপ্তাহ এভাবেই কেটে গেল। আমি আমার দেওরের ঘরে যেতে ঘাবড়ে যেতাম। যেতেই চাইতাম না। আমার মনে হতো সে তো বাচ্চা আর আমার সাথে তার সম্বন্ধ করিয়ে দেওয়া হলো। ব্যাস সে নিজের ঘরে থাকুক আর আমি আমার ঘরে থাকি। তার ঘরে গিয়ে আমি কি বা করতাম? কিন্তু আমার শাশুড়ি আমার পেছনেই পড়ে গেল। কিছুদিন তো এভাবেই কেটে গেল। একদিন আমি অবাক হয়ে গেলাম আমার দেওর সে নিজেই এরকম বলছিল যে আমার বুকে আমার ঘরে পাঠাও। কিন্তু আমি জানতাম যে সে বাচ্চা। সে এই সমস্ত বিষয় সম্পর্কে জানতো না। সেই জন্যই সে এরকম বলছে। তার অদ্ভুত লাগার পরিবর্তে সে খুশি হয়েছিল। একে তো তার বিয়ে হয়ে গিয়েছিল, তাও এত তাড়াতাড়ি। তার জন্যই সমস্ত কিছু নতুন ছিল। আমি তো অবাক যে তার মাথার মধ্যে এই ধরনের কথা প্রথম দিন থেকেই ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে তার এই ধরনের জিনিসের শখ ছিল। কিন্তু সে এটা জানতো না যে স্ত্রী কি হয়। আর আমার জীবন তো বরবাদ হয়ে গেল। আমার জীবনে আমার কিছুই বেঁচে ছিল না। আমি একদিন ঠিক করে নিলাম আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব। আর এটা এমন কিছু কঠিন কাজও ছিল না। এই জন্য আমি ঠিক করে নিলাম যে আমাকে কি করতে হবে। আমি আমার শাশুড়ির ঘুমানোর পর ঘর থেকে পালিয়ে যাবার প্ল্যান করলাম। আর আরাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাস্তা পর্যন্ত পৌঁছলাম, কিন্তু আমাকে আমার দেওর আটকে নিল। কেননা সে এখন আমার স্বামী। সে বলল তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আমি আমার বাড়ি যাচ্ছি। আমি মিথ্যা বলেছিলাম। সে বলল তুমি মাঝরাতে এভাবে যেতে পারো না। যদি তুমি যেতে চাও আমি কালকে তোমাকে নিয়ে যাব। আমি বললাম তুমি বুঝতে পারছো না কেন আমি এখানে থাকতে চাই না। সে বলল চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। তোমার কোনো সমস্যা হবে না, আমি তোমার খেয়াল রাখবো। আমিও ঘর থেকে পালাতে চাইছিলাম না, কারণ পালিয়ে কোথায় যাব? একবার যদি পালিয়ে যেতাম তাহলে আমার ওপর দাগ লেগে যেত যে এই ঘর থেকে পালিয়ে গেছে। আমি একজন সম্মানীয় মা বাপের মেয়ে ছিলাম। আমি পুরো জীবন সম্মানের সাথেই কাটিয়েছি। মানলাম বাবা এবার আমাকে অনেক বিরক্ত করেছে। কিন্তু আমি আমার মায়ের নাম কি করে বদনাম করতে পারি? আমি আবার কাঁদতে লাগলাম আর নিজের বরের সাথে বাড়ি চলে এলাম। আমি এরকম বর চাইনি। আমার ইচ্ছাই করতো না যে তাকে আমি আমার বর বলি। সকালবেলা এই খবরটা আমার শাশুড়ির কাছে গেল। কিন্তু আমার দেওর সবকিছু সামলে নিল। না হলে আমি আবার বোকা খেতাম, আর আমি এরকমটা চাইছিলামও না। তারপরে আমার শাশুড়ি বসে বসে না জানি কি হলো, সে হঠাৎ করে চেঁচাতে শুরু করল। সে বলল আজ তো তুমি আমার ছেলের ঘরে অবশ্যই যাবে। তুমি তামাশা বানিয়ে রেখে দিয়েছো। আর এইভাবে ঘরের মধ্যেও উন্নতি হবে। তুমি তার বউ, বর বউ একসাথেই তো থাকবে, নাকি আলাদা আলাদা থাকবে? এই ব্যাপারটা একদম ভালো না। শাশুড়ি আবার আমায় জোর দিয়ে বউ সাজতে বলল। আমাকে বউ সাজিয়ে ঘরের মধ্যে পাঠানো হল। এক মুহূর্তে আমি ভাবলাম ভেতরে গিয়ে ঘরে তালা লাগিয়ে দিই। কিন্তু আমি এমনটা করতে পারলাম না। কেননা আমার শাশুড়ি প্রথমেই দরজা খুলে দিল। কিছুক্ষণ পরে আমার দেওর ঘরে আসলো। আমি বললাম এ তো বাচ্চা, একে ভয় দেখিয়ে ধমক দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমার চিন্তায় থাকার প্রয়োজন নেই। আমার শাশুড়িও খুশি আর আমিও খুশি। আর কেউ জানতেও পারবে না যে ঘরের ভেতর কি হয়েছে। কিন্তু আমি অবাক হতে লাগলাম। এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন? সে আমাকে বলল তুমি অনেক মিষ্টি। আমি বললাম ঠিক আছে তুমি এবার ঘুমিয়ে পড়ো। আর আমি মেকআপ তুলতে শুরু করলাম। সে বলল তোমাকে ভীষণ ভালো লাগছে। আমি বললাম আমি ভালো হই বা খারাপ এতে তোমার কোনো মতলব নেই। চুপ করে শুয়ে পড়ো। আমি তাকে শেষবার বললাম, কিন্তু বুয়ের মতো না বরং তার মায়ের মতো করে তাকে বুকে ঘুমিয়ে পড়তে বললাম। কিন্তু সে আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলো, যে রকম ভাবে কেউ আমাকে দেখেনি। আমি বললাম আমার মুখ কেন দেখছো? চুপচাপ ঘুমিয়ে যাও। আমি এখনো তার উপর রোয়াব জমানোর চেষ্টা করছিলাম, যখন কিনা আমার একটু ভয়ও লাগছিল। কিছুক্ষণ পর সে আমার হাত ধরে নিল আর আমার মুখে থাপ্পড় মেরে দিল। আমি অবাক হয়ে গেলাম। সে বলল তোমার কোনো শিক্ষা নেই যে নিজের বরের সাথে কিভাবে কথা বলতে হয়? আমার ওপর তুমি চিৎকার করছো, মূর্খ মহিলা। আমি বললাম তুমি সবেমাত্র জন্ম নিয়েছো আর বর হওয়ার জন্য কান্নাকাটি করছো। তুমি আমার বর নও। সে বলল আমার তো তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ ছিল। তুমি জানো তোমাকে পাবার জন্য আমি কি করেছি? নিজের বাবার মতো দাদাকে খুন করেছি, কেননা আমি তোমাকে পেতে চাইতাম। এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। সে নিজের দাদাকে নিজে মেরেছে। সে বলল আমি আমার দাদার মোটরসাইকেলের হ্যান্ডেল খুলে দিয়েছিলাম, যার জন্য সে একটু এগিয়ে তার হ্যান্ডেলের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছিল। আর তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সবাই এটাই ভেবেছে সেটা একটা দুর্ঘটনা ছিল। সে দুনিয়া থেকে চলে গেল, যখন কিনা এটা একটা প্ল্যান ছিল। আমি অবাক হয়ে গেলাম যে সে আমার বরকে খুন করেছে। আর এখন আমার বর হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এ কোনো নিরীহ বাচ্চা নয়। এটা একটা শয়তান যে নিজের দাদাকে মেরেছে। আর এর দাদা যে একে এত ভালোবাসতো, যে ওকে নিজের সন্তান ভাবতো। এই যুগ কি এতটা খারাপ হয়ে গেল? আমি তো কিছু বুঝতেই
থাকতেই পারছিলাম না। আমি ওখান থেকে চলে যেতে চাইছিলাম, চিৎকার করছিলাম। কিন্তু যখন থেকে আমি এটা জানতে পেরেছি যে আমার বরের মৃত্যু স্বাভাবিক নয় বরং তার খুন হয়েছে, তখন আমি 1 সপ্তাহ পর্যন্ত অজ্ঞান হয়ে রইলাম। সবাইকে সবকিছু বললাম চিৎকার করে করে। কেউ আমার কোনো কথাই শুনল না। সবাই বলল এরকমটা হতেই পারে না, সে তার ভাইকে কখনো মারতেই পারে না। তুমি মিথ্যা বলছো কারণ তুমি ওকে বিয়ে করতেই চাইছিলে না। আমার কাছে একটাই রাস্তা ছিল, আমি আত্মহত্যা করে নিচ্ছিলাম। কিন্তু আমাকে কেউ মরতেও দিল না। আজও আমি এভাবেই নিজের জীবন কাটাচ্ছি। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এরপর ভগবান আমাকে একটা মেয়ে দিল। আমি এটা ভেবেই উদাস ছিলাম যে আমার ভাগ্যই খারাপ, আমার মেয়ের কপাল ও খারাপ। কিন্তু আমার কপাল এতটা খারাপ ছিল না, কেননা আমার দেওরের সাথেও সেটাই হলো যেটা সে নিজের দাদার সাথে করেছিল। তার সাথেও একটা দুর্ঘটনা ঘটে গেল আর সে এই দুনিয়া থেকেই চলে গেল। এটা আমার শাশুড়ি সহ্য করতে পারল না, আর সেও মরে গেল। তারপরে পুরো ঘরটা আমার হয়ে গেল। এবার আমি আমার মেয়ের সাথে থাকি, বাচ্চাদের টিউশন পড়াই। আমার জীবন এভাবেই কাটতে লাগলো। আমি কখনো ভাবিনি আমার সাথে এত কিছু হয়ে যাবে, কিন্তু তাও এত কিছু হয়ে গেল। আমি আমার বরকে ভীষণ মনে করি, তার কথা আমার ভীষণ মনে পড়ে। আর আজ যদি সে থাকতো তাহলে এত কিছু ঘটতো না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রাতে আমার শ্বশুরের ঘর থেকে চিৎকারের শব্দ আসতে থাকতো। আমার শাশুড়ি তো কবেই মারা গিয়েছিলেন। শ্বশুরের রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে পড়লাম। এরপর শ্বশুর যা করলেন, ছি ছি। যখন আমি প্রথমবার হৃদয় কেঁপে ওঠা আওয়াজ শুনেছিলাম তখন আমি ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম। আমি গভীর ঘুম থেকে হড়বড় করে উঠে বসে পড়েছিলাম, আর চিৎকার করার আওয়াজ পুরো প্রাসাদ বাড়ির মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল। তার চারিদিকে ছিল নিস্তব্ধতা। আমার ঘরে খুব অন্ধকার ছিল। আমি হাত বাড়িয়ে কোনোরকমে পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 2টো বাজে তখন। সেই সময় কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আমি অবাক হয়েছিলাম যে আমার পাশে শুয়ে থাকা আমার স্বামী বিরাট তখনও গভীরভাবে ঘুমিয়েছিল। এত কোলাহলে সে ঘুমিয়েছিল কি করে? গতকালই তো আমি বিরাটের বধূ হয়ে এই বাড়িতে এসেছি। বিরাটকে আমি খুব ধুমধাম করে বিয়ে করেছি। আমি খুব ধনী পরিবারের পুত্রবধূ হয়েছিলাম। আমি নিজেও ধনী পরিবার থেকেই এসেছিলাম। আমার শ্বশুর খুব যত্নশীল মানুষ ছিলেন। আমি তার আচরণ খুব ভালো করেই জানতাম। বিরাটের সঙ্গে আমার প্রেম করে বিয়ে হয়েছিল। একটা বিয়েতে আমরা একে অপরকে পছন্দ করেছিলাম এবং সেখান থেকেই ফোনে কথা বলা শুরু হয়। আমরা দুজনেই ধনী পরিবারের ছিলাম, তাই এই সম্পর্ক নিয়ে কেউ আপত্তি করেনি। এটা ছিল আমার বিয়ের প্রথম রাত, আর সেই রাতেই আমি এই আওয়াজ শুনেছিলাম। একটা মেয়ের চিৎকার শোনা গেল, যেন সে কাউকে সাহায্যের জন্য ডাকছে। প্রথমে তো আমি ভাবলাম, ঘর থেকে বের হয়ে দেখি যে